গুড মর্নিং। আজ আমি তোমাদের নবম শ্রেণীর সৈয়দ মুজতবা আলীর লেখা নব নব সৃষ্টি প্রবন্ধটি নিয়ে আলোচনা করব। এই প্রবন্ধটি তোমরা খুব ভালো মতো বোঝার চেষ্টা করবে এবং যখন এই ভিডিওটি দেখবে তখন তোমাদের পাঠ্য বইটি সামনে রাখবে। নব নব সৃষ্টি প্রবন্ধটি আলোচনা করার আগে আমি লেখক বা প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী সম্পর্কে দু চার কথা বলবো। সৈয়দ মুজতবা আলী বাংলা সাহিত্যের এক স্বতন্ত্র রচনা ধারার প্রবর্তক। তিনি 1904 খ্রিস্টাব্দের 13 সেপ্টেম্বর বাংলাদেশের শ্রীহট্ট জেলার করিমগঞ্জে জন্মগ্রহণ করেছিলেন। এই যে জায়গাটি আমি তোমাদের পড়লাম, এটি কিন্তু বর্তমানে অসমের কাছে কাছাড় জেলার অন্তর্গত। তার পিতার নাম সৈয়দ সিকান্দার আলী এবং মায়ের নাম ছিল আমতুন মান্নান খাতুন। 1915 খ্রিস্টাব্দে তিনি মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে ক্লাস 3-তে ভর্তি হন এবং এরপরে সিলেট গভর্নমেন্ট হাই স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। 1919 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ সিলেটে গিয়েছিলেন এবং সেখানেই মুজতবা আলীর সঙ্গে তার দেখা হয় এবং দুজনের মধ্যে ভাবের আদান প্রদানও হয়। দেখো, এই সৈয়দ মুজতবা আলী আলিগড় বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ও ফার্সি ভাষায় অধ্যাপক রূপে নিযুক্ত হন এবং পরবর্তীতে তিনি কাবুলে যান। 1929 খ্রিস্টাব্দে গবেষণার জন্য তিনি জার্মানি গিয়েছিলেন। বহু ভাষায় অভিজ্ঞ সৈয়দ মুজতবা আলী ব্যক্তিগত জীবনে ছিলেন ভ্রমণবিলাসী, রসিক, মার্জিত, বুদ্ধিদীপ্ত ও সরস প্রকৃতির মানুষ। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলি হলো দেশে বিদেশে, পঞ্চতন্ত্র, ময়ূরকণ্ঠী, ধূপছায়া, দ্বন্দ্বমধু, চতুরঙ্গ ইত্যাদি। তার দেশে বিদেশি গ্রন্থের জন্য 1949 খ্রিস্টাব্দে দিল্লি বিশ্ববিদ্যালয় তাকে নরসিংহ দাস পুরস্কার প্রদান করেন। 1961 খ্রিস্টাব্দে লাভ করেন আনন্দ পুরস্কার। 2005-এ বাংলাদেশ সরকার তাকে মরণোত্তর 21 পদকে সম্মানিত করেন। সাহিত্যের এই উজ্জ্বল নক্ষত্রের 1974 খ্রিস্টাব্দে 11 ফেব্রুয়ারি পরলোকগমন ঘটে, অর্থাৎ তিনি মৃত্যুবরণ করেন। সৈয়দ মুজতবা আলীর যে প্রতিভা এবং সৈয়দ মুজতবা আলীর যে লেখনীর যে ক্ষমতা, সেই লেখনীর মধ্যে আমরা হাস্যরস সৃষ্টিতে পারদর্শিতা লক্ষ্য করি। সেই পারদর্শিতা শুধু নয়, গভীর জীবনবোধের পরিচয়ে আমরা তার রচনায় পাই। ভীষণ নিখুঁতভাবে তিনি ঘটনা উপস্থাপন করতে পারেন। এরকম একজন নক্ষত্র যার নাম হচ্ছে সৈয়দ মুজতবা আলী, ইনার প্রবন্ধ আজকে আমরা পড়ব। আচ্ছা, তোমাদের এই যে প্রবন্ধটা রয়েছে, এই প্রবন্ধটার কোথা থেকে নেওয়া হয়েছে বা মূল গ্রন্থ যাই বলি না কেন, এটাও তোমাদের বিশেষভাবে জেনে রাখা দরকার। সৈয়দ মুজতবা আলীর লেখা চতুরঙ্গ নামে একটি গ্রন্থ আছে, যেটা থেকে নব নব সৃষ্টি নামক রচনাংশটি নেওয়া হয়েছে। তবে এই বইটি, যে চতুরঙ্গ নামক যে বইটি, এই বইটি মামদোর পুনর্জন্ম নামক মূল রচনাটিকে সংক্ষেপিত ও সম্পাদিত রূপে তোমাদের ক্লাস 9-এর বইয়ে গ্রহণ করা হয়েছে বা নির্বাচিত হয়েছে। অর্থাৎ মূল যে প্রবন্ধ, সেখানে কিন্তু নবনব সৃষ্টি নাম ছিল না। এই নামটি বইটি যিনি সংকলন করেছেন তিনি নামটি দিয়েছেন। মূল নামটি আছে মামদোর পুনর্জন্ম। সেখান থেকে কিছুটা অংশ সংক্ষিপ্তভাবে দেওয়া হয়েছে। যেহেতু নবম শ্রেণীর পাঠ্যে কোনো গল্প বা প্রবন্ধ বেশি বড় দেওয়া যাবে না, তাই সংক্ষিপ্ত আকারে কিছুটা অংশ তুলে দেওয়া হয়েছে এবং এর নাম দেওয়া হয়েছে নবনব সৃষ্টি। তাহলে চলো এবার আমরা প্রবন্ধটা শুরু করি। দেখো, আমরা শুরুতেই দেখতে পাচ্ছি নাম হচ্ছে নব নব সৃষ্টি। নব নব কথার অর্থ কি? নব নব মানে হচ্ছে নতুন নতুন সৃষ্টি বা আনকোড়া, নতুনভাবে আনা, নতুনভাবে কোনো কিছুর আবিষ্কার, নতুনভাবে কোনো কিছু আমাদের জানার যে চেষ্টা, যে সৃষ্টির সাহায্যে আমরা অনেক কিছু জানতে পারবো, বুঝতে পারবো। এই প্রবন্ধটা যে নামটা এখানে দেওয়া হয়েছে তোমাদের ক্লাস 9-এর বই নব নব সৃষ্টি, কেন দেওয়া হয়েছে সেটা আমরা প্রবন্ধটা পড়লে আস্তে আস্তে বুঝতে পারবো। এখানে একটা ছবি আছে, দেখো, এই ছবির মধ্যে সংস্কৃত, পর্তুগিজ, আরবি, আবেস্তা, গ্রিক, হিব্রু এরকম বিভিন্ন ধরনের নাম লেখা আছে। বুঝতে পারছো? নামগুলো লেখা আছে এবং ছবি দেওয়া, ছবির মধ্যে নামগুলো আছে। এই নামগুলো দেখে আমরা অন্তত এটুকু বুঝতে পারছি যে প্রবন্ধটা
এমন একটা বিষয় নিয়ে লেখা যেখানে বিভিন্নভাবে ভাষাভাষীর যোগ আছে, অর্থাৎ বিভিন্ন শব্দ, বিভিন্ন ভাষা, বিভিন্ন দেশের ভাষা, বিদেশি ভাষা, বাইরের ভাষা, ভেতরের ভাষা, সব রকমের ভাষা নিয়ে এখানে আলোচনা আছে। এই প্রবন্ধটা ভীষণ ভালো, তোমাদের খুব ভালো লাগবে যদি সঠিকভাবে বুঝতে চেষ্টা করো তাহলে। শুরুতেই দেখো আছে সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল। আত্মনির্ভরশীল কথার অর্থ কী হলো? আত্মনির্ভরশীল মানে হচ্ছে সেলফ ডিপেন্ডেন্ট, অর্থাৎ নিজের ওপর যে নির্ভর থাকা। আত্ম মানে হচ্ছে নিজে, নিজের ওপর নির্ভর থাকা বা নিজেই নিজেকে সামলাতে পারে, এরকম ভাষা হচ্ছে সংস্কৃত ভাষা। তাহলে পরীক্ষা যদি এরকম অপশন থাকে যে আত্মনির্ভরশীল ভাষার উদাহরণ, সংস্কৃত ভাষা দেওয়া আছে, তার সঙ্গে আরও 2-4টে ভাষা আছে, তোমরা তখন কী লিখবে? অবশ্যই সংস্কৃত ভাষা লিখবে। অর্থাৎ সংস্কৃত ভাষা নিজেই নিজের ওপর ডিপেন্ডেন্ট। কোনো নূতন চিন্তা, অনুভূতি কিংবা বস্তুর জন্য নবীন শব্দের প্রয়োজন হলে সংস্কৃত ধার করার কথা না ভেবে আপন ভাণ্ডারে অনুসন্ধান করে। কীরকম হলো? এটার মানেটা কি দাঁড়ালো? কোনো রকম নতুন চিন্তা মানে হয়তো সংস্কৃত ভাষা দিয়ে কোনো কিছু লেখা হবে, বা নতুন কোনো সংস্কৃত শব্দের উদ্ভাবনা করার একটা প্রয়োজন পড়লো, কোনো রকম অনুভূতি সেই ভাষার মধ্যে দিয়ে প্রকাশ পাবে, কিংবা কোনো বস্তুর জন্য হয়তো কোনো একটা নতুন বস্তু আমি চোখে দেখলাম, সেটার নামকরণ আমি সংস্কৃততে করতে চাইছি। এই সমস্ত নবীন শব্দে, নবীন মানে হচ্ছে নতুন শব্দের প্রয়োজন হলে সংস্কৃত ভাষা ধার করার কথা না ভেবে, ধার মানে হচ্ছে অন্য কারো থেকে ধার নেয় না, আপন ভাণ্ডারে, অর্থাৎ সংস্কৃত ভাষার যে শব্দ ভাণ্ডার রয়েছে, ভাণ্ডার কথার অর্থ হলো যেখানে গচ্ছিত থাকে। যেমন কোনো দোকানে, খাবার দোকানে বা মুদির দোকানে জিনিসপত্র গচ্ছিত থাকে, জামা কাপড়ের দোকানে জামা কাপড় গচ্ছিত থাকে, তাই না? সাইকেলের দোকানে সাইকেল গচ্ছিত থাকে, তাকে বলা হয় ভাণ্ডার। তোমরা দশকর্মা ভাণ্ডার এই নামটাও শুনেছ। অর্থাৎ কোনো দোকানে যখন বিভিন্ন প্রয়োজনীয় জিনিস গচ্ছিত রাখা হয়, স্টোর করে রাখা হয়, সেটাকে বলা হচ্ছে ভাণ্ডার। তো এই সংস্কৃত ভাষা হচ্ছে ভীষণ দামি একটা মূল্যবান ভাষা, গৌরবময় ভাষা। এই সংস্কৃত ভাষার যে ডিকশনারি, যে অভিধান বা যে ভাণ্ডার, যেখানে প্রচুর পরিমাণে সংস্কৃত শব্দ আছে, সেখানে গিয়ে খোঁজ করে সংস্কৃত ভাষা। যদি নতুন কোনো শব্দের প্রয়োজন হয়, অন্যের কাছে ধার নেয় না। ব্যাপারটা ঠিক কীরকম দাঁড়াচ্ছে বলো তো? যে কোনো একটা মানুষের বাড়ির মধ্যে এদিকে ওদিকে প্রচুর টাকা পয়সা রাখা আছে, তিনি জানেন না যে তার কোথায় কোথায় কী কী রাখা আছে, সমস্ত যেন তার মধ্যে গুলিয়ে গেছে। হঠাৎ করে টাকার প্রয়োজন, তিনি বাড়িতে কোথায় টাকা রাখা আছে এ সমস্ত মনে নেই, তিনি তখন অন্যের কাছে ধার না নিয়ে নিজেদের বাড়িঘর খুঁজতে লাগলো যে কোথায় আমি এই টাকাটা পাবো। অর্থাৎ অন্যের কাছে ধার না নিয়ে নিজের ঘরেই খোঁজ করা, এই কাজটা কে করেন? সংস্কৃত ভাষা। এই কাজটাই করে হচ্ছে সংস্কৃত ভাষা। এই কারণে সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল ভাষা বলা হয়েছে, যে কিনা প্রয়োজনের সময়ে অন্য কোনো ভাষার কাছে যায় না, বা অন্য কোনো ভাষার শব্দভাণ্ডারে যায় না, যেমন পর্তুগিজ, আরবি, ফার্সি, ইংরাজি বা অন্য যে কোনো বিদেশি ভাষার কাছে হাত পাতে না, যে আমাকে এই ভাষাটা দে তো ভাই, এভাবে হাত পাতে না, নিজের ভাণ্ডারে সে খোঁজ করে। এমন কোনো ধাতু বা শব্দ সেখানে আছে কি না, সামান্য অদল বদল করে কিংবা পুরনো ধাতু দিয়ে নবীন শব্দটি নির্মাণ করা যায় কি না। অর্থাৎ কোনো শব্দ খুঁজে পাওয়ার পরে সেটা দিয়ে একটু এদিক ওদিক করে যদি নতুন একটা শব্দ তৈরি করা যায়, কিংবা কোনো ধাতু আছে যে ধাতুটা দিয়ে নতুন কোনো শব্দ তৈরি করতে পারি। ধাতু কাকে বলে? ধাতু হচ্ছে কোনো শব্দের যে মূল অংশ। যদি বলি চলা, এই চলাটা একটা ক্রিয়াপদ, তাই না? এই চলা ক্রিয়াপদটাকে যদি আমরা ভেঙে ফেলি, তাহলে আমরা কি পাবো? চল যোগ আ, লয়ের নিচে অবশ্যই হসন্ত হবে। এই চলটাই হচ্ছে ধাতু, শব্দের মূল অংশ। এই ধাতু থেকেই কিন্তু ক্রিয়াপদের সৃষ্টি। তার অর্থ অবশ্য এই নয় যে সংস্কৃত কোশমিনকালেও বিদেশি কোনো শব্দ গ্রহণ করেনি। অর্থাৎ এখন সংস্কৃত ভাষা কোনো কিছু ধার না করলেও অনেক আগে কিন্তু বিদেশি থেকে অনেক শব্দ সংস্কৃত নিয়েছে। কোশমিনকালে কথার অর্থ হচ্ছে কোনো কালে। এখন নেয়নি বলে যে কোনো কালেও নেয়নি, এমনটা কিন্তু নয়। আগে যখন প্রয়োজন হয়েছে একদম শুরুতে, তখন কিন্তু সংস্কৃত ভাষা বিদেশি ভাষা থেকে শব্দ গ্রহণ নিয়েছে, কিন্তু তার পরিমাণ এতই মুষ্টিমেয় যে সংস্কৃত স্বয়ংসম্পূর্ণ ভাষা বলাতে কারো কোনো আপত্তি থাকার কথা নয়। একদম যেটুকু না হলেই না, সেইটুকু নিয়েছে। সংস্কৃত ভাষা নিজের ভাণ্ডারে এত রয়েছে যে অপরের কাছ থেকে নেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। তবুও যদি কোনো প্রয়োজন হয়, কোনো শব্দ ধার করার প্রয়োজন থাকে, সেখানে মুষ্টিমেয় কথার অর্থ হচ্ছে হাতে গোনা,
একদম সামান্য অল্প পরিমাণে কয়েকটা শব্দ নিয়েছে। এই নিলেও কি হবে? এই কারণে যে সংস্কৃতকে আত্মনির্ভরশীল ভাষা বলা যেতে পারে, এই ব্যাপারে কিন্তু কারোর কোনো আপত্তি থাকার কথা নয়। প্রাচীন যুগের সব ভাষাই তাই। প্রাচীন যুগের কী কী ভাষার নাম পাবো আমরা এখানে দেখো। হিব্রু, গ্রিক, আবেস্তা এবং ঈষৎ পরবর্তী যুগের আরবিও আত্মনির্ভরশীল এবং অধিকাংশ ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ। তাহলে শুধুমাত্র সংস্কৃত নয়, সংস্কৃতর সঙ্গে কী কী পেলাম? হিব্রু পেলাম, গ্রিক, আবেস্তা এবং ঈষৎ পরবর্তী। ঈষৎ কথার অর্থ হচ্ছে কিছু, খানিকটা, অল্প, অল্প পরের যুগ, অর্থাৎ কিছু কাল পরে আরবি ভাষাও কিন্তু আত্মনির্ভরশীল ভাষা। তাহলে এখানে আমরা আত্মনির্ভরশীল ভাষা হিসেবে কতগুলো নাম পেলাম? কাউন্ট করো। সংস্কৃত পেলাম, হিব্রু পেলাম, গ্রিক, আবেস্তা এবং আরবি। 1, 2, 3, 4 এবং 5টা। তাহলে 5টা ভাষাই হচ্ছে আত্মনির্ভরশীল এবং স্বয়ংসম্পূর্ণ ভাষা। তাহলে এই হিব্রু ভাষাটা কীরকম ভাষা দেখো। হিব্রু হচ্ছে প্রাচীন যুগে মানে প্রচলিত একটা ভাষা হচ্ছে হিব্রু ভাষা। পৃথিবীর প্রাচীনতম 12টি ভাষাগোষ্ঠীর অন্যতম হলো সেমীয় হামীয়। সেমীয় শাখার 2টি উপশাখা, পূর্বীয় পশ্চিমী। উত্তরী উপশাখার একটি ভাষা হলো হিব্রু ভাষা। হিব্রু ভাষা আমরা কোথায় দেখতে পাই? হিব্রু ভাষা দেখতে পাই বাইবেলের ওল্ড টেস্টামেন্টে। এই ভাষার প্রচলন আমরা দেখি। আবার এখানে দেখো আবেস্তা নামক একটা ভাষার উল্লেখ আছে। আবেস্তাটা কি? ঋষি জরাথুস্টের নাম তোমরা সকলেই শুনেছ। ঋষি অরবিন্দ, ঋষি জরাথুষ্ট, কেমন? ঋষি জরথুস্টের সময়ে যে প্রাচীন ইরানীয় ধর্মগ্রন্থের নাম ছিল সেটা বোঝাতে কিন্তু এই আবেস্তা শব্দের প্রয়োগ করা হয়। আবেস্তা ভাষা ঋগ্বেদের সংস্কৃত ভাষার সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িয়ে ছিল এবং ধর্মগ্রন্থ রূপে আবেস্তা পশ্চিম এশিয়ার যে আর্যদের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য অবদান বলে ভাবা হয়। তাহলে আবেস্তা সম্পর্কে তোমরা জানলে এবং হিব্রু সম্পর্কেও জানলে। গ্রিক ভাষাও কিন্তু তাই। গ্রিক ভাষা হচ্ছে প্রাচীন ভাষা, যে ভাষায় অনেক কিছুই নিদর্শন আমরা পরবর্তীতে দেখতে পাই। নতুন নতুন শব্দ গঠনের ক্ষেত্রে এই সমস্ত ভাষার অনেক অবদান আছে। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে স্বয়ংসম্পূর্ণ এবং আত্মনির্ভরশীল ভাষা কোনগুলো। বর্তমান যুগের ইংরেজি ও বাংলা আত্মনির্ভরশীল নয়। তাহলে আত্মনির্ভরশীল ভাষা কোন দুটি নয়? একটা হচ্ছে ইংরেজি আর একটা হচ্ছে বাংলা। আমরা প্রয়োজন মতো এবং অপ্রয়োজনেও বিভিন্ন ভিন্ন ভাষা থেকে শব্দ নিয়েছি এবং নিচ্ছি। পাঠান মোগল যুগে আইন আদালত, খাজনা খারিজ নতুন রূপে দেখা দিল বলে আমরা আরবি ও ফার্সি থেকে প্রচুর শব্দ গ্রহণ করেছি। পরবর্তী যুগে ইংরাজি মারফতে অনেক ভাষা নিয়েছি এবং নিচ্ছি। তোমাদের এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে ভাষার ব্যাপারে যে শব্দ ভাণ্ডারের কথা বলা হচ্ছে, আমরা প্রতিদিন দেখো কথা বলি। আমরা চেয়ার বলি, টেবিল, ফ্যান, ফোন, আনারস, আইন, আদালত, এগুলো আমরা বাংলা ভাষায় প্রয়োগ করি। প্রতিনিয়ত আমরা বলছি, কিন্তু এগুলো একটাও বাংলা শব্দ নয়। এগুলো সমস্ত বিদেশি শব্দ, কোনোটা পর্তুগিজ, কোনোটা ইংরাজি, কোনোটা আরবি, কোনোটা ফার্সি। কিন্তু আমরা সেগুলো থেকে ধার নিয়ে রীতিমতো শব্দগুলোকে আমরা কি করেছি? বাংলার মধ্যে নিয়েছি এবং বাংলার মতোই করে ফেলেছি, বাংলার মতোই ব্যবহার করছি। আমরা গুণাক্ষরে কোনোদিন বুঝতে পারি না যে এগুলো বিদেশি ভাষা। আমরা প্রতিনিয়ত বিদেশি ভাষা প্রয়োগ করে চলেছি, যেমন ডাক্তার, লণ্ঠন, ঠিক আছে? এগুলো সমস্তই কিন্তু বিদেশি ভাষা। এই যে কি করা হচ্ছে, এই যে বর্তমান যুগে অর্থাৎ এখনকার যুগে যে ইংরেজি এবং বাংলা বাইরে বিদেশি ভাষা থেকে প্রচুর ভাষা ধার নিচ্ছে এবং সেই ভাষাগুলোকে আমাদের বাংলা ভাষার মধ্যে, ইংরেজি ভাষার মধ্যে আমরা নিয়ে ব্যবহার করছি। এ কারণেই কিন্তু এই ভাষা দুটো আত্মনির্ভরশীল ভাষা নয়, অর্থাৎ নিজের প্রতি নিজে নির্ভরশীল নয়। পাঠান মোগল যুগে অর্থাৎ বহু পুরনো যুগে, যে সময় পাঠানদের যুগ ছিল, মোগলদের আমল ছিল, সেই সময় যে আইন আদালত, খাজনা খারিজ যে শব্দগুলো দেওয়া হয়েছে এগুলো কিন্তু সবই আরবি ফার্সি ভাষা। কেমন? যে আইন আদালত, খাজনা খারিজ এগুলো নতুন করে দেখা দিল অর্থাৎ নতুন রূপে আমরা এই ভাষাগুলোকে, শব্দগুলোকে জানলাম। এই ভাষাগুলো আরবি ও ফার্সি থেকে প্রচুর শব্দ গ্রহণ করছে, অর্থাৎ আরবি এবং ফার্সি এই শব্দগুলো হচ্ছে আরবি এবং ফার্সি, অথচ আরবি ফার্সি থেকে নিয়ে আমরা বাংলা ভাষায় দেদার ব্যবহার করছি। আমরা ভাবছি যে এখানে কচুরি খাচ্ছি, ঘুগনি খাচ্ছি, আলমারি, এই শব্দগুলো কিন্তু সবটাই বিদেশি। পর্তুগিজ, চা, চিনি, সিঙ্গারা এগুলো সব বিদেশি শব্দ, অথচ এই শব্দগুলোকে আমরা প্রতিনিয়ত আমাদের দেশীয় শব্দ করে তুলেছি। কেমন? তাহলে পরবর্তী যুগে ইংরেজি এবং ইংরেজির মারফতে অন্যান্য ভাষা থেকে নিয়েছে এবং নিচ্ছে, অর্থাৎ ইংরেজি থেকেও যেমন আমরা নিচ্ছি বিদেশি ভাষা, তেমনি
অন্যান্য ভাষা থেকে আমরা নিচ্ছি। বিদেশি শব্দ থেকে নেওয়া ভালো না মন্দ সে প্রশ্ন অবান্তর। অবান্তর মানে হচ্ছে যেটা কোনো মানেই হয় না, কোনো গুরুত্ব নেই, অবাঞ্ছিত, যেটা না বললেও হয়। তো বিদেশি থেকে নেওয়াটা ভালো কি মন্দ সে বিষয়ে আমি যাব না। এদের লেখা আছে মানে সেই প্রশ্ন অবান্তর মানে হচ্ছে প্রাবন্ধিক বলছেন যে সেই প্রশ্নে আমাদের যাওয়ার দরকার নেই। নিয়েছি এবং এখনও সজ্ঞানে আপন খুশিতে নিচ্ছি, এবং শিক্ষার মাধ্যম রূপে ইংরেজিকে বর্জন করে বাংলা নেওয়ার পর যে আরও প্রচুর ইউরোপীয় শব্দ আমাদের ভাষায় ঢুকবে সে সম্বন্ধে কারোর কোনো সন্দেহ নেই। আলুকপি আজ রান্নাঘর থেকে তাড়ানো মুশকিল। কি সুন্দর একটা উদাহরণ দিয়েছেন দেখো প্রাবন্ধিক এই বিষয়টিকে বোঝানোর জন্য। অর্থাৎ বাইরের থেকে শিক্ষার মাধ্যমরূপী ইংরেজিকে বর্জন করে, ইংরেজি মাধ্যমকে বর্জন করে বাংলাকে নেওয়ার পর বাংলাকে নেওয়া হয়েছে, বাংলা ভাষায় গ্রহণ করা হয়েছে। তোমরা বাংলাটা শেখো, বাংলাটা জানো, প্রচুর ইউরোপীয় শব্দ আমাদের ভাষায় ঢুকবে সেই বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। যখনই ইংরেজি ভাষাটাকে বর্জন করা হবে এবং বাংলাটা শেখানো হবে, শিক্ষার মাধ্যমে বাংলা মাধ্যম হবে, বাংলা মিডিয়াম হবে, তখনই কিন্তু আমাদের ইউরোপ মহাদেশের বহু ভাষা, বাইরে বিদেশির বহু ভাষা, বহু শব্দ আমাদের বাংলায় ঢুকবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। আলুকপি রান্নাঘর থেকে তাড়ানো মুশকিল, ঠিকই তো। আলুটা এমন একটা সবজি যেটা কিন্তু সমস্ত কিছুর সঙ্গে লাগে। আলু ছাড়া কোনো সবজি বাড়িতে রান্না করা অসম্ভব। বিলিতি ওষুধও প্রায় সকলেই খান, ভবিষ্যতে আরও নতুন নতুন ওষুধ খাবেন বলেই মনে হয়। এই দুই বিদেশি বস্তুর ন্যায় আমাদের ভাষাতেও বিদেশি শব্দ থেকে যাবে, নতুন আমদানিও বন্ধ করা যাবে না। যেমন আলু, কপি, আলু, তেল, মশলা প্রতিনিয়ত আমাদের লাগছে, যেগুলো ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারবো না। ঠিক সেই রকমভাবে বিদেশি ভাষা থেকে শব্দ আমাদের নিতেই হবে, নতুন করে আমদানি হবে, সেটাও যেমন আমরা বন্ধ করতে পারবো না, তেমনি বিদেশি বস্তুর মতো আমাদের ভাষাতেও বিদেশি শব্দ ঢুকবে। যেমন আমরা বিদেশি জিনিস প্রয়োগ করি, বিদেশ থেকে যখন কোনো প্রোডাক্ট ভারতে আসে সেটাও কিন্তু বাজারে বিক্রি হয়, আমরা কিনি। সবাই চায়না মোবাইল কেনো, তাই না? বাইরে বিদেশি যে চীনা জিনিসগুলো থাকে সেগুলো কেনো, কিংবা বিলিতে যে জার্মানির যে ওষুধ সেগুলো আমাদের ভারতে আসছে। তাহলে বিদেশি জিনিস যখন আমাদের প্রয়োগ করতে কোনো বাধা নেই, ব্যবহার করতে বাধা নেই, তখন বিদেশি ভাষা আমরা নেব না কেন? এই কথাটাই প্রাবন্ধিক বলছেন যে আমরা বাইরের ভাষা নেব, নিজেদেরকে সমৃদ্ধ করব, অপরকে জানাবো, অপরকে শেখাবো এবং অপররা জানবে। এই ভাষা নেওয়াতে কোনো লজ্জার প্রশ্ন নেই। যেখানে শিক্ষার প্রসঙ্গ ওঠে সেখানে কিন্তু লজ্জা করার কোনো জায়গা নেই। আমরা যতই জানবো ততই কিন্তু নিজেরা সমৃদ্ধ হব, সেই সঙ্গে অপরকেও সমৃদ্ধ করব। তো এখানে এই কথাটাই বলছে যে নতুন করে যেমন আমদানি বন্ধ করা যাবে না, তেমনি আমরা যে ভাষাগুলো প্রয়োগ করছি বা যে ভাষাগুলো ব্যবহার করছি সেগুলো আমরা বন্ধ করতে পারবো না। এরপরে পৃথিবীর কোনো জিনিসই সম্পূর্ণ অসম্ভব নয়। খুব সুন্দর একটা লাইন, সত্যিই তাই। পৃথিবীতে কোনো জিনিসই সম্পূর্ণ অসম্ভব নয়, একদম যে কোনো কিছু অসম্ভব তা কিন্তু নয়। পৃথিবীতে সব কিছুই প্রায় সম্ভব, যেটা যদি মানুষ এটা চেষ্টা করে, যদি কোনো কাজ ভাবে যে কাজটা সম্ভব তাহলে সম্ভব। মনের কাছে সবটা, ইচ্ছা শক্তির কাছে মানুষের সব। তাই প্রাবন্ধিক বলছেন যে পৃথিবীতে কোনো জিনিসই এমন নয় যে যেটা একদমই অসম্ভব। অন্তত চেষ্টা করাটা অসম্ভব নাও হতে পারে। চেষ্টা তো করা যেতেই পারে, চেষ্টা করতে কোনো ক্ষতি নেই। এরপরে হিন্দি উপস্থিত, সে চেষ্টাই করছেন। বহু সাহিত্যিক উঠে পড়ে লেগেছেন হিন্দি থেকে আরবি, ফার্সি এবং ইংরাজি শব্দ তাড়িয়ে দেওয়ার জন্য। হিন্দি উপস্থিত অর্থাৎ হিন্দি শব্দ আছে, বহু সাহিত্যিকরা উঠে পড়ে লেগেছেন, অর্থাৎ বহু সাহিত্যিক প্রাবন্ধিক রয়েছেন, বহু লেখক লেখিকা রয়েছেন যারা কিনা হিন্দি থেকে আরবি, ফার্সি এই সমস্তগুলো ইংরাজি শব্দ তাড়িয়ে দিতে চেষ্টা করছে। চেষ্টাটার ফল আমি হয়তো দেখে যেতে পারবো না বলছে কেন? কারণ প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী যে সময় প্রবন্ধটা লিখেছেন তারপরে অনেক বছর পরে হয়তো ঘটনাটি ঘটবে, তো তখন তিনি আর বেঁচে থাকবেন না, মারা যাবেন। এই কারণেই বলেছেন যে আমি হয়তো দেখে যেতে পারবো না। আমার তরুণ পাঠকেরা নিশ্চয় দেখে যাবেন। তরুণ পাঠক মানে হচ্ছে যাদের বয়স অল্প, যারা এই প্রবন্ধটা পড়ছে তারা হয়তো দেখে যেতে পারবে। ফল যদি ভালো হয় তখন তারা না হয় চেষ্টা করে দেখবেন। বলা বাহুল্য রবীন্দ্রনাথ স্বচ্ছন্দ লিখেছেন আব্রু দিয়ে, ইজ্জত দিয়ে, ইমান দিয়ে, বুকে রক্ত দিয়ে। নজরুল ইসলাম ইনকিলাব নয় এবং শহীদ শব্দ বাংলায় ঢুকিয়ে গিয়েছেন। তাহলে রবীন্দ্রনাথ স্বচ্ছন্দ লিখেছেন, রবীন্দ্রনাথ কিন্তু খুব সুন্দরভাবে লিখে গেছেন এই সমস্ত শব্দ, আব্রু, ইজ্জত, ইমান, বুকে রক্ত দিয়ে। অর্থাৎ এই যে একটা লাইন তিনি উল্লেখ করেছেন প্রাবন্ধিক, এই লাইনে দেখো শব্দগুলোকে তোমরা খেয়াল করো, এই শব্দগুলো কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর খুব সুন্দরভাবে লিখে গিয়েছেন।
শুধু তাই নয়, নজরুল ইসলামও ইনক্লাবে শব্দের প্রয়োগ করেছেন। শহীদ, এই সমস্ত শব্দগুলো বাংলায় দিয়ে গেছেন। আমরা যদি কেউ কখনো শহীদ হয়, আমরা বলি যে এই মানুষটা শহীদ হয়ে গেল, অথচ এই শহীদ শব্দটা কিন্তু বাংলা শব্দ নয়। এই শব্দটা নজরুল ইসলাম আমাদের বাংলার মধ্যে অলরেডি দিয়ে গেছেন, বাইরে বিদেশি শব্দ। বিদ্যাসাগর সাধু রচনায় বিদেশি শব্দ ব্যবহার করতেন না। সাধু ভাষায় যখন তিনি কোনো কিছু লিখতেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তখন কিন্তু তিনি বিদেশি শব্দের একদমই প্রয়োগ করতেন না। বেনামিতে লেখা অসাধু রচনায় চুটিয়ে আরবি ফার্সি ব্যবহার করতেন। বেনামিতে লেখা মানে হচ্ছে নিজের নাম না নিয়ে ছদ্মনামে লেখা, অন্য নামে লেখা। তখন কিন্তু তিনি অসাধু রচনায়, অসাধু মানে হলো যেটা সাধু ভাষায় রচিত নয়, সাধু ভাষার প্রয়োগ তিনি করেননি, সেরকম লেখায় আরবি ফার্সি ব্যবহার করতেন, বিদেশি ভাষা। আর অতিশয় নিষ্ঠাবান ব্রাহ্মণ পণ্ডিত হরপ্রসাদ আরবি ফার্সি শব্দের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা আহামুখী বলে মনে করতেন। আহামুখী মানে হচ্ছে বোকা। অতিশয় নিষ্ঠাবান ব্রাহ্মণ পণ্ডিত হরপ্রসাদ। এই হরপ্রসাদের তোমাদের প্রথমগুলো বলার প্রয়োজন হয়তো নেই, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে তোমরা সকলেই জানো। নজরুল ইসলামও তাই, এবং সেই সঙ্গে দেখো এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যা সম্পর্কে তোমরা সবাই কম বেশি জানো। আমি তোমাদের বলে দিচ্ছি, এখানে হরপ্রসাদ শাস্ত্রী, হরপ্রসাদের পুরো নাম হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী। ইনি 1853 খ্রিস্টাব্দে 6 ডিসেম্বর নৈহাটিতে জন্মগ্রহণ করেন। সংস্কৃত কলেজ, প্রেসিডেন্সি কলেজ সহ নানা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অধ্যাপনা করেছেন। বঙ্গদর্শন পত্রিকায় তিনি নিয়মিত লিখতেন হরপ্রসাদ শাস্ত্রী। তবে এই হরপ্রসাদ শাস্ত্রী বিখ্যাত হয়ে আছেন সাহিত্যে কী জন্য? তিনি চর্যাপদ আবিষ্কার করেছিলেন। বাংলা সাহিত্যে যে প্রথম নিদর্শন চর্যাপদ, সেটি 1909 খ্রিস্টাব্দে আবিষ্কার করেছিলেন, যেটি 1931 খ্রিস্টাব্দে 1916 খ্রিস্টাব্দে 1000 বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধগান দোহা নামে পরিচিত। এই কারণেই বাংলা সাহিত্যে হরপ্রসাদ শাস্ত্রী বিখ্যাত হয়ে আছেন। আচ্ছা, তো হরপ্রসাদ শাস্ত্রী কি মনে করতেন? হরপ্রসাদ শাস্ত্রী আরবি ফার্সি শব্দের বিরুদ্ধে জিহাদ ঘোষণা, জিহাদ মানে হচ্ছে আন্দোলন করা, প্রতিবাদ গড়ে তোলা। যে আরবি শব্দের ভাষার বিরুদ্ধে যারা আন্দোলন করত, প্রতিবাদ করত, তাদেরকে তিনি বোকা বলে মনে করতেন। কারণ যারা আরবি ফার্সি বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য উঠে পড়ে লাগতো, তারা জানেই না যে ভাষার মূল্য কতটা। আরবি ফার্সি থেকে কত ভাষা আমরা প্রতিনিয়ত ইউজ করছি, যেটা আমাদের জানার বাইরে। প্রতিদিন আমরা ব্যবহার করছি, খাবারের নাম বলছি বিভিন্ন ধরনের, এমনকি বিভিন্ন ধরনের জিনিসপত্রের নাম বলছি, যেগুলো আমরা বাংলা হিসেবে জানি, কিন্তু এই শব্দগুলি আদতেই কিন্তু আরবি ফার্সি ভাষা। যেমন কেতাব, আইন, আদালত, সিঙ্গারা, কচুরি তোমাদের আমি একটু আগে বললাম। তারপরে হচ্ছে এদিকে পর্তুগিজের মধ্যে রয়েছে আলমারি, পর্তুগিজটা আমি এখন আলাদা রাখছি যেহেতু আরবি ফার্সির কথা হচ্ছে। তো এই যে খারিজ, খাজনা, আব্রু, এই সমস্ত শব্দই আরবি ফার্সি। তো এই শব্দগুলোকে নিয়ে যারা বিপ্লব শুরু করতেন বা প্রতিবাদ করতেন, তাদেরকে বলতেন বোকা। কে বলতেন? হরপ্রসাদ শাস্ত্রী। আলাল ও হুতমের ভাষা বিশেষ উদ্দেশ্যে নির্মিত হয়েছিল। সাধারণ বাংলা এই স্রোতে গা ঢেলে দেবে না বলে তার উল্লেখ এই স্থলে নিষ্প্রয়োজন। আলাল ও হুতমকে দেখো, আলাল ও হুতম সম্বন্ধে জেনে নাও। আলাল হচ্ছে আলালের ঘরের দুলাল, এটা একটা উপন্যাস। কে লিখেছিলেন? টেকচাঁদ ছদ্মনাম নিয়ে পেয়াচাঁদ মিত্র লিখেছিলেন আলালের ঘরের দুলাল উপন্যাস। তাহলে বোঝা গেল আলাল মানে হচ্ছে আলালের ঘরের দুলাল উপন্যাস। এই উপন্যাসের ভাষা আলালের ভাষা বা আলালি ভাষা নামে পরিচিত। সাধু ভাষা ও কলকাতার চলতি ভাষা, বিভিন্ন অঞ্চলের উপভাষার সাহায্যে এই ভাষা তিনি তৈরি করেছেন। তাহলে বোঝা যাচ্ছে যে আলালি ভাষাটা কি। এরপরে হচ্ছে হুতম। হুতমটা হলো কালীপ্রসন্ন সিংহ 1862 খ্রিস্টাব্দে হুতম প্যাঁচার নকশা নামে একটি গ্রন্থ রচনা করেছিলেন। এটা উপন্যাস। জনজীবনকে যথাযথভাবে তুলে ধরতে ভাষার চলিত রীতির পাশাপাশি উত্তর কলকাতার চলিত কথ্য রীতিতে লেখক ব্যবহার করেছেন। একদম কথ্য প্রচলিত চলতি যে ভাষা, সে চলতি ভাষায় প্রয়োগ করেছেন কালীপ্রসন্ন সিংহ। তাহলে আলালে ঘরের দুলাল লিখেছেন পেয়াচাঁদ মিত্র, আর হুতম প্যাঁচার নকশা লিখেছেন কালীপ্রসন্ন সিং। তাদের নাম উল্লেখ না করে তাদের এই উপন্যাসের নাম উল্লেখ করেছেন। তো এই ভাষা বিশেষ উদ্দেশ্যে নির্মিত হয়েছিল। বিশেষ উদ্দেশ্যে অর্থাৎ জনসাধারণকে ভীষণভাবে চলতি ভাষায় এবং কথ্যরীতি ভাষার সম্যক জ্ঞান দেওয়ার জন্য এই ভাষা নির্মাণ হয়েছিল। সাধারণ বাংলায় স্রোতে গা ঢেলে দেবে না বলে তার উল্লেখ এই স্থলে নিষ্প্রয়োজন। নিষ্প্রয়োজন মানে হচ্ছে এই স্রোতে গা ঢেলে দেবে না বলে তার উল্লেখ।
এই সমস্ত ভাষার মানে উল্লেখ এখানে অত্যন্তই নিষ্প্রয়োজন, কোনো প্রয়োজন নেই। এবং হিন্দির বঙ্কিম স্বয়ং প্রেমচন্দ্র হিন্দিতে বিস্তর আরবি ফার্সি ব্যবহার করেছেন। প্রেমচন্দ্র হচ্ছে প্রেমচন্দ বলা হয়, বাংলা বলে প্রেমচন্দ্র বলা হচ্ছে। তো হিন্দি সাহিত্যের বঙ্কিম, আমাদের বাংলা ভাষা যেমন সাহিত্যিক বঙ্কিমচন্দ্র রয়েছেন, তো হিন্দি সাহিত্যের বঙ্কিমচন্দ্র বলে ডাকা হয় কাকে? প্রেমচাঁদকে বা প্রেমচন্দ্রকে। এই প্রেমচন্দ্র ছিলেন মুন্সী প্রেমচন্দ্র। তিনি আধুনিক হিন্দি ও উর্দু ভাষার মানে উর্দু সাহিত্যের ভগীরথ ছিলেন। তিনি 11টি উপন্যাস লিখেছিলেন। এগুলির মধ্যে অনেক যেমন বরদান, কবন, সেবাসদন ইত্যাদি উল্লেখযোগ্য। এছাড়াও কিন্তু এই আধুনিক হিন্দি সাহিত্যে যে প্রবর্তক প্রেমচন্দ্র, তার হাতেই ভাষা সাবলকত্ব অর্জন করে, মানে এই যে আরবি ফার্সি ভাষা তার হাতেই কিন্তু গড়ে ওঠে। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে কোন কোন সাহিত্যিকদের কথা তিনি বলেছেন, সৈয়দ মুজতবা আলী, এবং কিভাবে তারা ভাষার উল্লেখ করেছেন। এই স্থলে আরেকটি কথা বলে রাখা ভালো, রচনার ভাষা তার বিষয়বস্তুর উপর নির্ভর করে। শঙ্কর দর্শনের আলোচনায় ভাষা সংস্কৃত শব্দবহুল হবেই, পক্ষান্তরে মোগলাই রেস্তোরাঁর বর্ণনাতে ভাষা অনেকটা হুতম ঘেঁষা হয়ে যেতে বাধ্য। বসুমতী সম্পাদকীয় রচনার ভাষা এক, তাতে আছে গাম্ভীর্য। বাঁকাচোখের ভাষা ভিন্ন, তাতে থাকে জটিলতা। তাহলে এর মধ্যে যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে রচনার ভাষা তার বিষয়বস্তুর উপর নির্ভর করে। অবশ্যই তুমি যে বিষয় নিয়ে লিখবে সেটা কীরকম হতে পারে, যে তুমি যদি একটা ছোট গল্প লেখো, সে গল্প লেখার ভাষা অন্যরকম হবে। যদি একটা উপন্যাস লেখো, সে উপন্যাস লেখার একটা ভাষা অন্য হবে। যদি কোনো কিছু সমস্যা নিয়ে লেখো, তাহলে সেই সমস্যা ভাষা অন্যরকম হবে। এ কারণে বলা হচ্ছে যে রচনার বিষয়বস্তু, অর্থাৎ যে বিষয় নিয়ে লেখা হবে সেই বিষয় নিয়ে সেই বিষয়ের ভাষা কিন্তু সম্পূর্ণরূপেই অন্যরকম হবে। আর সেই সঙ্গে বলা হচ্ছে যে শঙ্কর দর্শনের আলোচনায় ভাষা সংস্কৃত শব্দবহুল হবেই। সংস্কৃত শব্দবহুল মানে হচ্ছে শঙ্কর দর্শন যে গ্রন্থ, সেই গ্রন্থ লেখার সময় সংস্কৃত ভাষা অবশ্যই থাকবে। সংস্কৃত শব্দের বহুলতা থাকবে, অর্থাৎ সংস্কৃত শব্দে পুরো ভরা থাকবে। এখানে অন্য কোনো শব্দের প্রয়োগ হবে না। যে জিনিসটা ঠিক যেমনভাবে লেখা, সেই জিনিসে সেই শব্দের ভাষারই প্রয়োগ থাকবে, এটাই স্বাভাবিক। এরপরে কি বলেছে? মোগলাই রেস্তোরাঁর বর্ণনাতে ভাষা অনেকখানি হুতম ঘেঁষা হয়ে যেতে বাধ্য। মোগলাই রেস্তোরাঁর কথা প্রসঙ্গ বলছে কেন? কারণ মোগলাই রেস্তোরাঁ মানে রেস্টুরেন্ট যেটা, সেখানে সেটা বর্ণনা করার ক্ষেত্রে হুতম ঘেঁষা তোমরা হুতম প্যাঁচার নকশা, যেহেতু ছোটো আছো, হয়তো কি উপন্যাসটা এখনও পড়োনি, তো বড় হলে পড়ে দেখবে যে এই ভাষাতে একদম কলকাতার যে চলতি ভাষা, অশ্লীল ভাষার প্রয়োগ এবং চলতি ভাষার প্রয়োগ কিন্তু এই উপন্যাসে হয়েছে, একদম কথ্য চলতি ভাষা। সেই হুতম প্যাঁচার নকশাতে যে শব্দগুলোর প্রয়োগ আছে বা ভাষার প্রয়োগ আছে, সেরকম ভাষা কিন্তু এই মোগলাই রেস্তোরাঁর বর্ণনার ক্ষেত্রে হবে। অর্থাৎ যে রকম কোনো একটা বিষয় ঠিক যেই মানে যেই উপরে লেখা, সেই বিষয়ের ভাষাটা ঠিক তেমনই হবে। বসুমতী সম্পাদকীয় রচনার ভাষা এক। বসুমতী সম্পাদকীয় অর্থাৎ বসুমতী পত্রিকা, বসুমতী পত্রিকার সম্পাদনার ক্ষেত্রে যে ভাষা ব্যবহার করা হয় তাতে কিন্তু থাকে গাম্ভীর্য। বাঁকাচোখের ভাষা ভিন্ন, তাতে থাকে জটিলতা। বাঁকাচোখ একটা রচনা এবং সে তার মধ্যে থাকে চটুলতা। চটুলতা মানে হচ্ছে চাটুলতা, একদম চাহনি, চটুল, চালাক, এরকম একটা দৃষ্টি সেখানে থাকে। তার সঙ্গে থাকে গাম্ভীর্য অর্থাৎ গম্ভীর থাকে। ভাষাগত একটা যে দিক আছে, ভাষাগত দিকের যে একটা গুরুত্ব, সেই জিনিসটা অবশ্যই বসুমতী পত্রিকার মধ্যে থাকে। যিনি সম্পাদনা করেন তিনি এইভাবেই সেটা লিখে থাকেন। আচ্ছা, আজকের আলোচনা এতদূর থাকলো। পরবর্তী আলোচনা আমি তোমাদের আরেকটি ভিডিওতে দিয়ে দেব।